এবং আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় জাতীয় সংসদ সদস্য রহমতুল্লাহ মাজিদ সাহেবের বর্তমান অবস্থান, কার্যক্রম এবং আমাদের রাজনৈতিক দলে আমরা যারা রাজনৈতিক দলের সাথে সক্রিয় এবং আমরা যারা কাজ করছি, আমাদের কিছু অভিব্যক্তি এবং আমাদের কথা আমাদের সাথে আমরা বলার জন্য এসেছি, যেগুলি আপনারা বিবেচনাপূর্বক আমাদের বিবেচনায় রেখে আপনারা আগামী দিনের সংবাদ মাধ্যমে এই বিষয়ে আমাদের নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এই বিষয়ে আমাদের বক্তব্যগুলি তুলে ধরবেন। আমি সম্মানিত সদস্যদের আমি ইসলাম ভূঁইয়ার অনুমতিক্রমে অনুমতিক্রমে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আপনাদের সাংবাদিকবৃন্দ, ইতিমধ্যে আপনাদের কাছে আমরা একটা কাগজ পৌঁছেছি, যেটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দিয়েছি। এর মূল বক্তব্যটা আমরা উপস্থাপন করি নাই। 5ই আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতি সম্বন্ধে জানেন। সারা বাংলাদেশে যে ধরনের মব, অগ্নিসংযোগ, ভাঙচুর, ক্ষুব্ধ জনতা বিভিন্নভাবে, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা বাস্তবায়নের জন্য করে নাই। সংক্ষুব্ধ মানুষ বিভিন্ন জায়গায় স্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু অতীব গর্ব করে আমরা বলতে পারি যে ঈশ্বরগঞ্জ উপজেলায় সেই তুলনায় তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল দলের নেতৃবৃন্দরা সকলেই চেষ্টা করেছিল আমাদের সাধারণ ব্যবসায়ী এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলতে আমরা যাদেরকে আমরা ট্রেড করি, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য তারা নিবেদিতভাবে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছিল। এবং গত 17 বছর যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, ভাঙচুর করেছে, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যের বাসভবনে 7বার মতো ভাঙচুর করেছে, তাদেরকে চিহ্নিত ব্যক্তি হওয়ার পরেও যারা এখনো সামাজিকভাবে আমাদের সাথে চলাফেরা করছে, আমরা প্রতিশোধ পরায়ণ হই নাই। আমরা কোনো তাদের বিরুদ্ধে প্রতিরোধ কিংবা প্রতিহিংসা বাস্তবায়নের জন্য আমরা তাদেরকে প্রতিরোধ করি নাই। আপনারা ইতিমধ্যে জানেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময় আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহেবের একটি বক্তব্য ছিল যে আমি এখন সকলের এমপি হয়েছি, আমার কাছে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির কোনো অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমার কাছে আসবেন না, আমার রাস্তা সকলের জন্য খোলা। আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ওনার বক্তব্যকে আমরা শিরোধার্য মনে করে আমরা এইভাবে আমাদের কর্মসূচিগুলি, কাজগুলি চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী সময় কোনো কারণে পরিস্থিতি হয়তো, যেহেতু আমরা রাজনৈতিকভাবে এককভাবে ক্ষমতায় এসেছি, আমরা আমাদের কিছু অভিলাষ কিংবা আমাদের ক্ষুব্ধতা আমরা প্রকাশ করতে পারতাম। আপনারা জানেন আমাদের জাতীয় সংসদ সদস্য উনি ফুলের ডালিটা পর্যন্ত, ফুলের মালা পর্যন্ত উনি বর্জন করেছেন এবং আতশবাজি সহ বিজয় উল্লাস করার জন্য উনি নির্দেশ না করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যে আমরা এগুলি প্রমাণ করেছি। কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখছি কতিপয় রাজনৈতিক উচ্চবিলাসী এবং যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং বিগত সময়ে যে অন্তর্বর্তী সরকার ছিল তার আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ সংগঠন হিসেবে। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পার্লামেন্টে আনা এটা কোনো আদেশ নয়, এটা তত্ত্বাবধায়ক সরকারের আমাদের ইউনূস সাহেবের ওই সময়ে যারা উপদেষ্টা পরিষদ ছিল তাদের সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ এবং যুবদলকে তারা মার্ক করেছে। তারই ধারাবাহিকতা এখনো রাষ্ট্রের সংবিধানকে সম্বন্ধে আমরা এটা মেনে চলছি। তার পরবর্তী সময় ট্রাইব্যুনাল যখন একটি মামলায় সাবেক পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবং তার দোসরদের বিরুদ্ধে যখন একটি মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই মামলার সংক্ষিপ্ত রায় বলা হয়েছে যে এই মামলার আলোকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ সংগঠনের রূপে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপরও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যারা রাজনৈতিকভাবে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এখন পর্যন্ত সংসদ সদস্য হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের কোনো পার্লামেন্ট মেম্বার
বিগত 17 বছরের ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা কিন্তু কঠোর কঠোর অবস্থান নিয়ে কারো নৈতিক চরিত্র নিয়ে কোনো কথা বলে না। এটা ইতিমধ্যে আপনারা টেলিভিশন, মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকল জায়গায় কিন্তু আপনারা জানতে পারছেন। এটা আমাদের রাজনৈতিক দুর্বলতা নয়। আমরা এই বাংলাদেশের 40% উপরে মানুষের সমর্থন নিয়ে আমরা এই রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, একক সংখ্যাগরিষ্ঠতা। আমরা যদি মনে করি আমরা যদি ফেসিস্ট হতে চাই, আমরা যদি বাকশালী শাসন কায়েম করতে চাই, আমরা ইচ্ছা করলে পারি এই সংবিধানকে পরিবর্তন করতে। কিন্তু আমরা গণমানুষের দাবি 5ই আগস্টের বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে আমরা এখনো ধারণ করি। যারা জামাত এবং এনসিপি তারা বলছে আমরা 5ই আগস্টের স্পিরিট থেকে আমরা বের এসেছি। আসলে আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা 5ই আগস্টের স্পিরিট থেকে আমরা বের হয়ে যাই নাই। এটা যেন নৈতিকভাবে এমন হয় 1971 স্বাধীনতা সংগ্রামের সাথে যারা অংশগ্রহণ করে তাদেরকে খাটো করে 5ই আগস্টে আমরা বিপ্লবকে আমরা তার সাথে তুলনা করতে চাই না। আমরা সেই পরিবর্তনশীল পরিবর্তনতে যেন আগামী দিনে পুরো ফেসিস্ট অথবা দানবের জন্ম না হয়, এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং যেন এই 5ই আগস্টের যে বিপ্লব এটা সাংবিধানিক রূপ হয়, পরবর্তী সরকারে যেই আসুক যেন এটা নতুন করে কোনো বিতর্কের জন্ম না হয়। এই জন্য আমরা অধিকতর চিন্তা চেতনা করে আমরা এটা সংবিধানে পাশ করার চেষ্টা করতেছি। এই অবস্থায় আপনারা ইতিমধ্যে জানেন যে কিছু অতি উৎসাহী ব্যক্তি বিভিন্ন জায়গায় তারা মিছিলের নামে সাধারণ মানুষের ভয় ভীতি প্রদর্শন করে আসছে। ইতিমধ্যে আপনারা জানেন এখানে একটি আবাসিক ভবনে একটা চুরি হয়েছে। যে আবাসিক ভবনটা 6 তলা। আপনি যদি একটা বাড়ি নির্মাণ করেন, আপনার নিজের বাড়িতে থাকলেও একজন কেয়ারটেকার থাকা উচিত তার পর্যবেক্ষণের জন্য, আপনার মালামালের হিসাব জন্য। পর্যাপ্ত মাল থাকার পরেও ওইখান থেকে কিছু মাল চুরি যাওয়া হয়েছে বলে তারা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কাছে তারা প্রকাশ করেছে। আমি তাদের এই প্রিন্ট মিডিয়ার কাছে আমি কমেন্ট করেছিলাম যে একটা এত বড় ইমারত নির্মাণ করার পরেও কেন এখানে একজন কেয়ারটেকার রাখা হলো না, কেন তার নিজস্ব পাহারাদারের ব্যবস্থা করা হলো না। এটা তাদের মাল মূলত তারাই নিয়েছে, কিন্তু এটা সরকারকে এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে একটা ট্যাগ লাগানোর জন্য তাদের এই অপচেষ্টা। তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন গতকালকে আমাদের ঈশ্বরগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক হায়দার সাহেব আমাকে 10:30টার সময় আমাকে একটা মোবাইল করল যে ভাই রহমতগঞ্জে একটা প্রতিষ্ঠান থেকে দুইটা গাড়ি দিয়ে কিছু মাল নিয়ে যাচ্ছে, আমার কাছে এরকম খবর আসলো। আমি সাথে সাথে ওনাকে বললাম যে কোন রাস্তায় দিয়ে গেছে, কতক্ষণ আগে গেছে। আমি সাথে সাথে মোটরসাইকেল নিয়ে বেরোচ্ছি, বেরোয় আমি কানারম পর্যন্ত দাবি করেছি। প্রত্যেকটা গাড়িকে আমি চেক করেছি, আমি কোনো গাড়ি অস্তিত্ব পাই নাই। আমাদের সাধারণ সম্পাদক সাহেবের বক্তব্য এবং আমার যে বের হওয়া এর মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ 15 মিনিট। আমি 13 মিনিটে আমি কাটানপুর পর্যন্ত গেছি। এখানের মধ্যে জানেন হারোয়ারের একটা স্পিড ব্রেকার আছে, হারোয়াতে অটুর যে দাম থাকে, লক্ষ্মীগঞ্জে থাকে, মাইজবাগে থাকে। একটা গাড়ি যদি যায় মালবাহী গাড়ি দ্রুত তো যাওয়ার কথা না। এরপরে আমরা আবার ফিরে আসি। ফিরে আসার পর আমরা ওই প্রতিষ্ঠানে রাত্রিবেলায় মহোদয়কে বললাম, বলার পর আমরা নিজেরা গেলাম। এখানে আমাদের সম্মানিত সাংবাদিক আরিফ এবং এহসানকে আমরা এখানে পাইলাম, তারা এখানে কথাবার্তা বলতেছে। এই অবস্থায় কথা চলাকালীন সময়ে তাদের মধ্যে আমরা বিভ্রান্তি পাইলাম। এটাই অন রেকর্ড, তাদের কাছে রেকর্ড আছে, ভিডিও রেকর্ডিং আছে। যখন ওই পাহাড়াদেরকে জিজ্ঞাসা করলাম যারা আসছিল তারা কারা, বলছে যে মাস্ক পরা হয়েছিল। আমি বললাম একজনকে চিনতে পারেন না, এটা চিনতে পারেন না। কতজন লোক ছিল? 70 থেকে 80 জন। গাড়িগুলি কি ছিল? বলছে মলম গাড়ি বলতে তো বোঝা নিজের ছোট্ট গাড়ি। এগুলো কত পরিমাণ টাকার মাল নিতে পারে বলতেছে, মানে যে টাকার তারা আনভিলিয়েবল টাকার মাল বলতেছে তারা। আমি বললাম যে 80 জন লোক আসছে, আমি নিশ্চিত? তারা বলতেছে হ্যাঁ 80 জন লোক। ঠিক আছে, তো 80 জন লোক তো আবার এই মালগুলি চুরি করে একদিকে আবার উঠতে হয়েছে। 80টা লোক কোথায় উঠলো, মালগুলি কোথায় উঠলো? এই প্রশ্ন করার পরে বিভ্রান্ত ছড়ায় পড়ল। তখন দেড়টায় একটা ছেলে, আমি সাধারণ আমাদের দেখছি আমাদের দলীয় লোকজনের সাথে চলাফেরা করে, এই অবস্থায় সে একটা মোবাইল রিসিভ করে সে বাইরে হয়ে গেল। তখন তার প্রতি আমার সন্দেহ লাগছে। আমি একজন সাথে সাথে বাইরে আমার মোবাইলটাকে কার রিসিভ করে করার অবস্থার মধ্যে একজনের মোবাইল দিয়ে বলতেছে তোমরা কিন্তু বলবা 70 থেকে 80 জন লোক ছিল, এটার থেকে তো লড়তে পারবে না। তখন তাকে এখানে আমরা আনলাম এবং আমাদের যে রাজনৈতিক দলের যারা আমি সদস্য হিসেবে যোগাযোগ করলাম, হায়দার আমাদের সাথে ছিল। দীর্ঘক্ষণ আমরা পর্যালোচনা করলাম এবং ঈশ্বরগঞ্জ পুলিশ
যথাসময়ে যায় নাই, হয়তো অনেকটা পরে গেছে। আমাদের সাংবাদিক বৃন্দ অধৈর্য হয়ে গেছিল, তারা তবুও বলছি একটু থাকো। আমরা থাকলাম, দৃশ্যমান তাদের যে বক্তব্য, তাদের সিসি ক্যামেরাটা ভাঙছে, তারা ভাঙছে যে এটার প্রমাণ আমরা আলামত পাইছি। এবং তারা ভাঙছে কারণ হলো কি, যে ভাঙচুর করবে সে তার হ্যান্ডিক্যাপ ঢুকায়া নিশ্চয়ই ঘরে নিয়ে যাবে না। তার সিসি ক্যামেরা ভঙ্গাংশ পাওয়া গেছে, তারপরে বলছে তালা ভাঙা গেট ভেঙে ঢুকছে। আমরা আবার গেলাম, বলতে এই তালার চাবি কোথায়, টেকনিক্যালি কিছু বিষয় আমরা কাজ করছি। তখন সে চাবি বাইর করছে, তালা বলছি তো তার চাবি দিয়ে তালা খুলে, তার ভাঙলো কোথায় জিজ্ঞেস করলাম। তখন তারা করছে ঘরের ভিতর থেকে 3টা পুরোনো তালা আনছে, যে তালাগুলি দৃশ্যমান অনেকের ছবি আছে, দৃশ্যমান দেখলে এটি এখনের তালা, অন্তত 2 বছর আগের অব্যবহৃত তালা। এই অবস্থার ভিতরে আমরা যখন বুঝতে পারলাম যেটা একটা গভীর ষড়যন্ত্র, আমরা যদি 5ই আগস্টের পরে এই উপজেলা চেয়ারম্যান কিংবা তার বাড়িঘর দেখবেন কোনো প্রতিষ্ঠিত হয়েছে কিনা, তার প্রতিষ্ঠানে কোনো রকম প্রতিষ্ঠিত হয়েছে কিনা এই পর্যন্ত। কিন্তু এটা হলো, আমরা যতটুকু বুঝতে পারছি, এটা হলো এক ধরনের মানে ফেসবুক মব বলা হয়, বলতে পারেন অনলাইন বেসিস মব, অর্থাৎ একটা রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে কলুষিত করার জন্য। আপনাদের সকলকে আমরা আমাদের এখানে পরিচিত, আমরা সকল শ্রেণীর রাজনীতিবিদ যারা আমরা আছি সবাই আমরা আমাদের সম্বন্ধে আপনাদের ধারণা হয় এরকম যে আমরা এরকম একটা কাজ কিংবা আমাদের রাজনৈতিক দলে কাউকে আমরা উৎসাহিত করব? এই অবস্থায় তারা ফেসবুকে, এবং ইতিমধ্যে জানেন কালকে রাত্রে এই ঘটনা চলাকালীন সময়ে একটা ছেলে লাইভ আসে, ইমেল নাম, একটা গাড়ির ড্রাইভার, সে বলতেছে যখন আমরা স্ট্যান্ড ওই জায়গায় দাঁড়ানো, পুলিশ স্ট্যান্ড বসা দাঁড়ানো, এসব বলতেছে এখনো ঈশ্বরগঞ্জের মানুষ ছুটে যান, গিয়ে দেখেন এখনো লুটপাট হচ্ছে। যদি এই লুটপাট অংশগ্রহণ করে থাকে তাহলে আপনাদের সাংবাদিক আরিফ এবং আসান এবং আমাদের ঈশ্বরগঞ্জ থানার সেকেন্ড অফিসার রাশেদ এবং উজ্জ্বল সাহেব সহ তারা আমাদের আমার মনে হয় আর কি, জাস্ট আমি বললাম আর কি কথা। আমার বক্তব্য হলো এটা আমাদের অবস্থান ক্লিয়ার। আমরা সামাজিকভাবে সহমর্মিতার সহিত থাকতে চাই। কেউ যদি তার প্রতি উৎসাহিতার কারণে যদি আমাদের সমাজের বিশৃঙ্খলা তৈরি করে, আমরা এগুলি আপনাদেরকে নিয়ে এগুলি আমরা প্রতিরোধের জন্য আমরা চেষ্টা করবো। এই ব্যাপারে আপনারা আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবেন। এবং এই বিষয়ে আরো যদি কিছু বলার থাকে, আমার সম্মানিত সদস্য সচিব এবং আমার পৌরসভার আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, তারা যদি বলতে চায়, আমি আমার এককভাবে আমার কথাগুলি বললাম। যদি আমাকে কোনো প্রশ্ন করার ইচ্ছা বা আগ্রহ আপনারা থাকে আমাকে করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। সুযোগ বুঝে রহমতগঞ্জ করছে কিছু করে মাল সরিয়ে ফেললে সেখান থেকে সব জায়গায় মালামাল ডেলিভারি দেওয়া যাবে। আমার মনে হয় এটাই ভালো হবে। এটা হলো ওনার ম্যানেজার গ্রেপ্তার হয়েছে, তার মোবাইলে ওনাদের স্পার্ক মিশনের যিনি চেয়ারম্যানের মেসেজ আপনি পাইলেন, উনি তার স্ক্রিনশট, পুলিশ যখন নিচে তার মোবাইল চার্জ করে তখন স্ক্রিনশট আমি তার কাছে রাখছি। আমাদের সম্মেলনকে সফল করে সুযোগ করে দিচ্ছেন। আসলে আপনি করেছেন যে আমরা কেন সাংবাদিক সম্মেলন করছি, আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে। আসলে বর্তমান সরকার, বিএনপি সরকার, আমাদের ঈশ্বরগঞ্জের জাতীয় সংসদ বিএনপি থেকে নির্বাচিত হয়েছে। আমরা এখানে বিএনপি নেতৃত্ব দিচ্ছি। এই ধরনের ঘটনা যখন ফেসবুকে ভাইরাল হচ্ছে, তখন আলটিমেটলি আমাদের সরকার আমাদের উপর আসছে, এদের বিভিন্ন এদের মাধ্যমে আমরা বিব্রত হচ্ছি। এবং এখানে যে মিথ্যার আশ্রয় নিয়েছে সেটার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আসলে এখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার ব্যাখ্যা আমাদের সাবেক সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ সাহেব দিয়েছেন যে 80 জন লোক, 2টা মলম ফিকার দেওয়া গেল, আবার মালামাল নিয়ে 80 জন লোক চলে গেল। এটার মধ্যে একটা প্রশ্ন আমাদের যাচ্ছে যে কেমনে মাল উঠাইলো আর এই লোকজন কেমনে পাস হলো। আর একটা জিনিস আজকে প্রচার হচ্ছে কালকে থেকে যে ওই স্পার্ক মিশনের ঢাকার যে অফিস, সেই অফিসেও নাকি ডাকাতি হয়েছে একই সময়। তো এই অফিসের একজন কর্মচারী, কেউ বলছে সে সিআর দায়িত্ব পালন করছে, আবার কেউ বলছে সে অ্যাকাউন্টেন্ট, তার বাড়ি ঈশ্বরগঞ্জে নিখিল। তাকে প্রশ্ন করা হয়েছে যে ঢাকার অফিসে এরকম কোনো ঘটনা ঘটছে না। তখন সে সেটা প্রত্যাখ্যান করছে যে না, আমাদের ঢাকার অফিসে আমাদের কোনো এরকম ঘটনা ঘটে নাই। কিন্তু ফেসবুকে এবং লাইভে এসে বলছে যে ঢাকা এবং ঈশ্বরগঞ্জে এক যুগেই ডাকাতি হয়েছে। আচ্ছা, আবার সুমন্দ্র কিশোরের বাসা আমাদের
উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল, উনিও আওয়ামী লীগ নেতা ছিল। ওনার বাসাতেও একটা চুরি হয়েছে। ময়মনসিংহ নদী বাংলাতে ওনার ফ্ল্যাট আছে 12 তলা না 10 তলা, এখানেও একটা চুরি সংঘটিত হয়েছে। ওইটাকে আবার চুরি বলছে আর এইটাকে ডাকাতি বলতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ঈশ্বরগঞ্জে বিভিন্নভাবে আমাদের মনে হচ্ছে ওই যারা ফেসিস্ট, যারা নিষিদ্ধ, ওরা আমাদের সরকারের ভাবমূর্তি এবং লোকাল বিএনপির ভাবমূর্তি পূর্ণ করার জন্যই মূলত তারা এই পথ বেছে নিয়েছে। এর আগে কিছু কথা আমি বলতে চাই। 5ই আগস্টের আগে যে আজকে যারা বলতে চায় আমাদের লুটপাট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা বলতে চাই। উপজেলা চেয়ারম্যান নির্বাচন হলো, ওই নির্বাচনের বিজয় মিছিলের মধ্য দিয়ে প্রথমে আমাদের বর্তমান এমপি সাহেবের বাড়ি ভাঙচুর লুটপাট হলো। সেখান থেকে এসে আমাদের বিএনপির অফিস, আমাদের বর্তমান যে বাজার সমিতির সভাপতি, ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ ওনার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে আমাদের একটা ঘর ছিল বিএনপি অফিস, সেখানে ভাঙচুর লুটপাট। এর পরবর্তীতে আমার বাসায় গিয়ে ভাঙচুর লুটপাট করছে এবং সেই মুহূর্তে এই যে যুবলীগের যে যুব সম্রাট ছিল, ওই যে তথাকথিত সরকারের এমপি মাহমুদ হাসান সুমনের ভাই আবুল কায়েম, সে ওই টাইমে আমাকে ফোন দিচ্ছে। আর এই দিকটা বাসা থামনা, আমি বাসা থেকে ফোন পাচ্ছি যে বাসার গেটে কুবাচ্ছে, আর ওই দিকটা সে ফোন ধরছে। 12টা ফোন যখন 13টা ফোনের সময় ধরলাম, ধরার পরে বললো যে আয় বাড়িঘর ভাঙতেছি এবং এই সেরকম বাড়িঘর ভাঙে চলে যেতে হবে। তো একটা সিম্পল উদাহরণ দিচ্ছিলাম যে সময় আসবে রিক্সাওয়ালা তোদের বাড়ির হামলা করবে আর তোরা চোখে দেখতে পারবি না, অপেক্ষা কর। তোরা তো পাওয়ারের জন্যই, আর তোদের ইতিহাস অতীত ইতিহাস জানি তোরা কিভাবে চলতে আর কি তোদের ইতিহাস ছিল। এখন ক্ষমতা আর ক্ষমতার দাম লক্ষ্য টাকা থেকে টাকার মালিক হইয়া আজকে আচলের বসেন। ওইটা আল্লাহ তালা ওই যে 5ই আগস্ট দেখা দিচ্ছে। এখন 4 আগস্ট আমাদের এমপি সাহেবের বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর লুটপাট হয়েছে। প্রথম ছিল নিচতলায়, ওই দিন 2 তলায়। ওই দিনেও আমাদের ঈশ্বরগঞ্জের বিভিন্ন আমাদের দলীয় ব্যবসায়ীদের প্রতিষ্ঠানেও হামলা হয়েছে। আমার বাসার গেট পর্যন্ত লোকজনকে দৌড়াইয়া নিছে। এই ধরনের ঘটনা সাংবাদিক যারা আছে, মার্কেটের সমস্ত সাধার আমাদের সাবেক সেক্রেটারি তারা ভাঙছে। তো আমরা 5ই আগস্ট কি দেখলাম? 5ই আগস্টে আমরা কিন্তু আয়সা এখানে আমাদের ঈশ্বরগঞ্জকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। যতটুকু চেষ্টা করেছি আমরা এইটুকু মোটামুটি একটা সাকসেসফুল। ঈশ্বরগঞ্জে থানায় কোনো হামলা হয় নাই, ঈশ্বরগঞ্জে পৌরসভায় একটা চুল পরিমাণ ক্ষতি হয় নাই। কিছু ছোটখাটো ঘটনা আমাদের শুধু বিএনপি সেদিন আকশা নাই। ওই দিনকার যে আন্দোলনমুখী যারা ছিল, ওই যে ছাত্র জনতা 5ই আগস্ট যারা পিঠ লাগাইছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য তারা আত্মরক্ষার জন্য গেছে, এদেরকে ঘাট ধরে বের করে দিছে। আর তারাই ক্ষুব্ধ হয়ে কিছু প্রতিষ্ঠানে টুকটাক ক্ষতি সাধন করছে, কিন্তু বিএনপির কোনো স্পেসিফিক বিএনপি নেতা কোনো ক্ষতি সাধন করে নাই। তো এইগুলা নিয়ে এখন যখন আওয়ামী লীগের লোকজন ফেসবুক মারে, মত সৃষ্টি করে, তখন আমাদের দুঃখ হয় এবং লজ্জা লাগে যে লজ্জা শরম কোথায়। আমাদেরকে মামলা দিচ্ছে, আজকে বলা হচ্ছে যে মামলা আসামি ধরে নিয়ে মামলা দিয়ে দেয়, আর আমাদেরকে অদৃশ্য এরকম এখানে যারা আছে আমার ডাইনে ভাবে সবাই আসামি, হাইকোর্ট থেকে জামিনে আনছি। বিস্ফোরক মামলা হয়, কোনো ঘটনাই সংঘটিত হয় নাই। অমুক জায়গায় আমরা বাস পরে আনছি, মোটরসাইকেল পড়াইছি, অমুক জায়গায় ব্যবসায়ী আবেদন করে আমাদেরকে মিনিমাম 30 থেকে 35টা মামলা আমরা এইরকম আমরা পাইছি। সেটা শিকার আমরা হয়েছি। আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমরা যে অত্যাচার 17 বছরে আমরা সহ্য করছি, সেই অত্যাচারের কাছে দেওয়া নাই। যারাই আওয়ামী লীগ এখনো ওপেন চলে, আপনাদের দেখেন, আমি একটা উদাহরণ দিই। ওই পারের জয়নাল সাহেব যিনি মাইক ফটাইতো, উনি তো এখন ঈশ্বরগঞ্জে বাজারে ঘুরে। দেখেন একটা উদাহরণ দিই, এখানে দুলাল ভূঁইয়া ঘুরছে, সাফায়েত ভূঁইয়া ঘুরে। ওনারা আওয়ামী লীগের নেতা ছিল না? যারা সাহস করে আসছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। যারা অপকর্ম বেশি করছে মনে করে তারা আসে না, তারাই বলে যে আমাদের পলায় থাকতে হয়। এটাই আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগকে আমরা প্রতিহত করতেছি, আমরা মারপিট করতেছি, মামলা আসামি করতেছি, এরকম কোনো জিনিস আমাদের স্পেসিফিক কেউ দেখাতে পারবে না। প্রথম সারির নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বসবাস করতেছে, কিন্তু আমরা কিন্তু ঠিকই বসবাস করতে পারি নাই। সিজন আমাদের পলাইতে হয়েছে। হঠাৎ আসছি, ঈদের মৌসুমে আসছি, 2-4 দিন পরে আবার চলে যেতে হয়েছে। এটা আমরা ভুগছি। এখন এরা যে বড় বড় কথা বলে যে বিএনপি সরকার আইসা এই করছে সেই করছে, এগুলো আপনারা এখানে ঈশ্বরগঞ্জের সাংবাদিক, আপনারা অতীত দেখেছেন, বর্তমান দেখেন, তুলনা করে দেখেন যে আমরা কতটুকু সুরক্ষিত আওয়ামী লীগ ফিরে গেছি। তো আমি আর কথা বাড়াতে চাই না। এই ধরনের মব সৃষ্টি হচ্ছে, এই মব থেকে আপনাদের কলমের মাধ্যমে
ঈশ্বরগঞ্জের বিএনপির ভূমিকা আপনারা অবশ্যই তুলে ধরবেন, এমপি সাহেবের ভূমিকা অবশ্যই আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, আগামীতে যাতে এরকম মব সৃষ্টি করতে না পারে। আর মব সৃষ্টি করেই তো এই সরকার 17 বছর কাটাইছে। আপনারাই দেখেছেন রাতে ভোট, দিনে ভোট, জোর করে ভোট ঘোষিত এমপি, এটা আপনারা দেখেছেন। আমরা তো ভোট দিয়ে একটা কেন্দ্রেও কোনো অভিযোগ নাই, আমাদের এমপি নির্বাচিত হয়েছে, যে একটা কেন্দ্রে আমরা আমাদের কোনো এগেন্স্ট প্রার্থী অভিযোগ দিচ্ছে এরকম কোনো আমরা পাই না। আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের ঈশ্বরগঞ্জে সুরক্ষিত করার জন্য ইতিমধ্যে এমপি সাহেব বিভিন্ন কাজ করছে। আপনারা দেখেছেন আরেকজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন আমাদের যে বাড়িঘর ভাঙচুর। আসলে একটা অ্যাকশন আমরা স্যাম্পল হয়েছে, আজকে সরিষা ইউনিয়নের 80% মাদক ব্যবসায়ী চলে গেছে। কেসিনোতে এরকম একটা আক্রমণ হতে হবে, তাহলে কেসিনো কমবে। আর আমরা দেখছি আইনের জটিলতার কারণে আইনের প্রশাসন তেমন ভূমিকা নিতে পারে না। একটা কেসিনোকে মামলা দিলে 3 দিন রাখতে পারে, তারা 3 দিন করে আসে সাহায্য। সে যদি সামাজিকভাবে চাপে না পড়ে, বেজ্জতি না হয় এবং মানুষের রোষানলে না পড়ে, তাহলে আমার মনে হয় যে এই সমাজ থেকে এই অপকর্মগুলো আমরা সরাতে পারবো না। আর মাদকের যে ব্যাপারটা, আগে মানুষ মদ খাইতো, গন্ধ করতো, এটা মদ খুর। এখন যে জিনিস ইউজ করে পকেটে নিয়ে বেচ চালায়, সুন্দর করে খায়া পালায় সহজ, ঠিক আছে না। কেসিনো মোবাইলে চলে, আমরা শুনতে পাচ্ছি কেসিনো ছিল ছেলেদের হাতে, এখন তাদের বাড়িতে মানে বাড়িতে স্ত্রীর হাতে চলে গেছে, বোনের হাতে চলে গেছে। সুতরাং এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর আমাদের কিছু জিনিস যে সামাজিকভাবে আমাদের এমপি সাহেব বলছে যে বাড়িতে সাইনবোর্ড লাগাবে, আসলে একটা বাড়িতে আমাদের লোকজন যাওয়াতে এলাকা একদম, এবং এই লোকজন যখন শুনছে যাবে বাড়িঘর ফালাইতে চলে গেছে, অপরাধী মানে অপরাধী না হলে তারা ফালাইতো। তো আরো তো অনেক বলার ছিল, আসলে সময় সংক্ষিপ্ত, আমরা দেরি করে আসছি। হ্যাঁ, আমি আর কথা না বাড়িয়ে, উপস্থিত অনেকেই ছিল কথা বলার, আসলে সময় স্বল্পতা আপনারা হয়তো কথা দিতে পারেন না। ভবিষ্যতে যদি আমরা এরকম পরিবেশ আমরা হয়, তাহলে অন্যদের কথা আমরা শুনবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাংবাদিক আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা ছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।